লাইটটা মিনিমাইজ করে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। রূপান্তরের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি এই সন্ধ্যার শুভেচ্ছা এবং আজকের এই গুরুত্বপূর্ণ সংবিধানের লাইভ ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে আমরা রূপান্তর পরিবার আমরা সবসময় নিরলস পরিশ্রম করছি আপনাদের মঙ্গলের জন্য এবং আপনাদের জানাশোনা বিষয়গুলোকে আমরা বাস্তবিক অর্থেই রূপান্তরিত করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করছি এবং যারই ধারাবাহিক প্রয়াসে আজকের আমাদের এই সংবিধান নিয়ে আমাদের দ্বিতীয় এই ক্লাসটি। এবং আপনারা, আমি আবারও সারা বাংলাদেশে এবং দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে আমি যদি বলতে চাই বাংলাদেশের ভেতরে যে সমস্ত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন, আপনাদের প্রত্যেককে আজকের এই লাইভ ক্লাসে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে শুরুতে একটি বিষয় জানিয়ে রাখছি বা অনুরোধ করছি আপনারা প্লিজ এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি আপনারা শেয়ার করবেন আপনাদের নিজ নিজ ফেসবুক অল থেকে এবং আপনার আশেপাশে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং সেই সঙ্গে বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন, যাতে আমরা উৎসাহিত হই এবং রূপান্তরের যে একটি মহতি উদ্যোগ, সেই উদ্যোগটি যেন সবার কাছে পৌঁছে যায়। তো তার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করছি। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইতোমধ্যে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর সার্কুলার হচ্ছে। বিগত কয়েকদিন আগেই দেখলাম যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের যে একটি প্রক্রিয়া, সেটির কিন্তু মান বন্টন দিয়ে দিয়েছে এবং এই মাস থেকেই চূড়ান্ত আবেদনের জন্য একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেবে। সেই সঙ্গে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেটা পুলিশের যে একটি পোস্ট, এটিরও কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে এবং সেখানে দেখলাম যে প্রায় 4,000টি পদ খালি আছে। তার অর্ধেক মানে সরাসরি পরীক্ষার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে কিন্তু নিয়ে নেবে। তো এই যে এত সার্কুলার হচ্ছে এবং আমরা জানি যে বর্তমান প্রেক্ষিতে কিন্তু দেশের একটু দেখা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় অনেকটাই চেঞ্জ এসেছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই নিয়োগগুলো হচ্ছে। তো এই সুযোগটি আপনারা যারা হাতছাড়া করতে না চান, তো তারা এখন থেকেই আপনারা যুদ্ধে নেমে পড়ুন এবং সবসময় আশা করছি রূপান্তরের সাথে থেকে আপনাদের বিজয়ের যে গৌরব গাথা যে একটি হাসি দেবেন, সেই হাসির আমরাও অংশীদার হতে চাই এবং আপনাদের গল্প আমাদের রূপান্তর থেকেই শুরু হোক, এই প্রত্যাশাই আমি করছি সকলের প্রতি। তো যাই হোক, আমরা সংবিধান নিয়ে আসলে অনেকটি ক্লাস মনে হয় হয়ে গেল, আপনাদের এরকম মনে হতে পারে। আসলে কিন্তু সংবিধান নিয়ে আমরা একটি মাত্র ক্লাস করেছিলাম এবং গত ক্লাসে আমরা তার একটি রিভিউ নিয়ে আমরা গত ক্লাসে যেটি করেছি সেটি বা গত আড্ডায় যেটি করেছি সেটি যে আমরা বিভিন্ন দেশের আইনসভা বা লেজিসলেচার বা পার্লামেন্টের নাম আমরা কিন্তু ছন্দাকারে শিখেছি। তো প্রথম ক্লাস আমরা সংবিধান করে তারপরে আমরা একটু ব্যতিক্রম কিছু শেখার চেষ্টা করেছি। আজকে আবার সংবিধানে ফেরত আসছি। আর সংবিধান নিয়ে বলতে গেলে আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিতে আপনাকে অনেক তথ্য মনে রাখতে হবে।
তো এই যে এত এত তথ্য, এগুলো কিন্তু আসলে মনে রাখা সম্ভব না। কারণ আমি গত ক্লাসে বলেছি বা গত আড্ডায় বলেছি যে হচ্ছে সাধারণ জ্ঞান, এই কথাটা সাবজেক্টের নাম সাধারণ জ্ঞান, কিন্তু এর কাজটা কিন্তু অসাধারণ। আর এই যে এত এত তথ্য আপনার মাথায় একটা কি মানে হচ্ছে জীবন্ত একটি হার্ড ডিস্ক, কম্পিউটারের কিন্তু একটি নির্দিষ্ট সময় হচ্ছে সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনার এই মাথার কিন্তু সীমাবদ্ধতা নাই। অনেক তথ্য কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। তো অনেক তথ্য আমরা ভুলে যাই, অনেকগুলো সাবজেক্ট আমাদের পড়তে হবে, অনেকগুলো বিষয় আমাদের কভার করতে হবে, যার কারণে আমরা হচ্ছে অনেক কিছু কিছু বিষয় আছে যেখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও পারে, এরকম একটি বিষয় থাকে, এবং আসলেও হয়তো বা একটি প্রশ্ন আসতে পারে। কিন্তু সংবিধান এমন একটি বিষয় যেটি থেকে প্রশ্ন আসবেই। আমি প্রথম যে আড্ডা দিয়েছিলাম সেখানে বলেছি যে 46তম BCS এ কিন্তু সংবিধান থেকে 5টি প্রশ্ন এসেছিল আর কি। তো এই যে 5 কিংবা 6 এরকম হবে আর কি, তবে সেটা অবশ্যই 4-এর উপরে ছিল। এবং 33তম থেকে আমি যদি 46তম BCS ধরি, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সংবিধানের পাঠ থেকে প্রশ্ন এসেছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হচ্ছে সংবিধানের পাঠ থেকে প্রশ্ন আসবে, এটি মানে মোটামুটি একটি ধ্রুব সত্য। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি যে আপনাদের অন্তত পক্ষে 2 থেকে 3টি মার্কস যদি আপনারা এই সংবিধান থেকে গ্র্যাব করতে পারেন, আদায় করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য একটি বিশাল পাওয়া হবে। কেননা চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু 0.25 নাম্বার, এটাই কিন্তু বিশাল একটা ব্যবধান তৈরি করে দেয়। এবং যারা ইতোমধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষায় বসেছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন, তারা কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে উপলব্ধি করতে পেরেছেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। প্রথম ক্লাসে একটি বিষয় বলেছিলাম যে গত বছর আমাদের বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান, তাহলে দেখা যাচ্ছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটি ইংরেজি করলে এরকম দাঁড়ায় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এই যে গণপ্রজাতন্ত্রী, এই গণপ্রজাতন্ত্রী এই বিষয়টি হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং বর্তমান সংবিধান সংস্কার কমিশন এই বিষয়টিকে হচ্ছে সংস্কারের জন্য বলেছে। তারা হচ্ছে প্রজাতন্ত্র এই বিষয়টিকে তারা যেটা রিকমেন্ড করেছে, প্রজাতন্ত্র এই বিষয়টি বাদ দিয়ে তারা যুক্ত করতে বলছে হচ্ছে নাগরিকতন্ত্র। কি যুক্ত করতে বলেছে? নাগরিকতন্ত্র। তো আপনারা যারা সামনে পরীক্ষা দেবেন, একটি বিষয় মাথায় রাখবেন যে যদি সংবিধান সংস্কারের পরে যদি আপনাদের হচ্ছে পরীক্ষা হয়, তাহলে এই যে প্রজাতন্ত্র এইটি পরিবর্তে যে নাগরিকতন্ত্র আসবে, এই বিষয়টি মানে আসবে বলছি না, মানে সুপারিশ দিয়েছে, আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা একই সাথে হচ্ছে আমি যদি একটু বলি যে আমি আবার যদি একটু পরিষ্কার করে লিখি, তাহলে দেখেন প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র এইটার সাথে আপনারা যুক্ত করে নেবেন হচ্ছে নাগরিকতন্ত্র। কি যুক্ত করে নেবেন? নাগরিকতন্ত্র। প্রজাতন্ত্র আছে বর্তমান যেটা হচ্ছে বহাল সংবিধানে, এটা যদি ভবিষ্যতে পরিবর্তন হয় তাহলে যে কনস্টিটিউশন রিফর্ম কমিশন যে সুপারিশমালা দিয়েছে সেইখানে তারা প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র দিতে বলেছেন। এবং সেই সঙ্গে তারা হচ্ছে আরেকটি বিষয় তারা যুক্ত করতে বলেছেন, যে আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং হচ্ছে এইটার যদি আমি ধরি, আপনার হচ্ছে বাংলায় করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটা হচ্ছে এইটিকে সুপারিশমালায় বলেছে যারা, তারা
জনগণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশন যেটি বলেছে সেটি হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। তাহলে গণপ্রজাতন্ত্রী এই শব্দটি যদি রিফর্ম করা হয় ভবিষ্যতে সামনে, তাহলে কি হবে? জনগণতন্ত্রী বাংলাদেশ। তাহলে এই বিষয়টি আমাদের রিপাবলিক থেকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং যে কোনো একটি বিষয় যদি সংস্কার হয় এবং সেটি যদি পরিবর্তন হয়, আপনাদের সেই পরিবর্তনের পরে যদি আপনাদের পরীক্ষা হয়, সেখানে দেখবেন যে বেশিরভাগ সময়ই সেই হচ্ছে আপনাদের যে পরিবর্তনটি হয়েছে সেটির উপর থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে। কারণ এটিও কিন্তু একটি সংবিধান, যেমন এটা সংবিধানের ভিতর থেকে এসেছে, সেই সঙ্গে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশে যে সাম্প্রতিক বিষয়, সেই সাম্প্রতিক বিষয়ে কিন্তু এই বিষয়টি কাভার করবে একই সাথে। তাহলে কি আমরা এক ঢেলে দুটি পাখি মারলাম। এক, সংবিধানকে আমরা সঠিকভাবে শিখলাম বা সংবিধান থেকে আমরা সলিড একটা মার্কস পেলাম, সেই সঙ্গে সাম্প্রতিক থেকেও কিন্তু আমরা একটি মার্কস পেলাম, মানে হচ্ছে পাবো। তো এই কারণে এই বিষয়টি খেয়াল রাখবেন। তো তারপরে দেখেন আমাদের হচ্ছে এই রিপাবলিক বিষয়টি ছিল হচ্ছে আমাদের অনুচ্ছেদ 1-এ, সংবিধানের আর্টিকেল অনেক কি আছে? রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। এবং তারপরে যেটি আছে যে আমি আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে, আমাদের খুব বেশি সময় নেই, আমরা 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই কিছু কারিগরি সেটআপের কারণে একটু আমরা সময় বেশি নিয়ে ফেলেছি, যার জন্য নির্ধারিত সময় একটি বেঁধে দেওয়া আছে। তো আজকে গুরুত্বপূর্ণ যতটুকু পারা যায় সেই সমস্ত অনুচ্ছেদ নিয়ে আমরা হচ্ছে খুবই লাইট একটা আলোচনা করব, খুব ডিপ বেশি আলোচনা করব না, লাইট আর কি, ইনফরমেটিভ টাইপের। তো এই প্রথম অনুচ্ছেদ নিয়ে একটু বেশি সময় নেওয়ার কারণ হচ্ছে যে আমরা একটু যেহেতু সিআরসি একটা রিকমেন্ডেশন দিয়েছে এবং বাংলাদেশে হচ্ছে এই প্রেক্ষাপট একটু হয়তো বা সংবিধান সংশোধন হবে বা নতুন সংবিধান গ্রহণ করা হবে, যার কারণে একটু ডিপলি আলোচনা করলাম। যাই হোক, এখন দ্বিতীয় অনুচ্ছেদ যেটি আছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় সীমানা। সেটি কি আছে আমাদের? রাষ্ট্রীয় সীমানা। রাষ্ট্রীয় সীমানা। দেখেন, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। তো একটি বিষয় মনে রাখবেন যে আমাদের 1935 সালে একটি মন্টিভিডিও কনভেনশন নামে একটি কনভেনশন ছিল। সেখানে হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য কয়টি? 4টি উপাদানের কথা বলা আছে। তো সেই 4টি উপাদানের মধ্যে একটি হচ্ছে ভূখণ্ড। তো ভূখণ্ডের জন্য আমাদের কিন্তু হচ্ছে একটা সীমানা দরকার, কারণ পৃথিবী বিশাল। এখন আমি বাংলাদেশের নাগরিক বা আমরা বাংলাদেশি, তো আমাদের আসলে হচ্ছে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি ঠিক কত বড় হবে, কতটুকু জায়গা নিয়ে হবে? সারা পৃথিবী কি বাংলাদেশ থাকবে? সারা পৃথিবীর সীমানায় কি বাংলাদেশের? না, এটা হতে পারে না। তো এই কারণে রাষ্ট্রীয় একটা সীমানা আছে। তো আপনাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা বা প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সংবিধানে কত অনুচ্ছেদে আছে? হ্যাঁ, তো এরকম প্রশ্ন আসতে পারে। তো সেটা হচ্ছে অনুচ্ছেদ 2-এ। কত? অনুচ্ছেদ 2-এ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা আছে। এবং এই রাষ্ট্রীয় সীমানায় বলতে গিয়ে এখানে কিন্তু একটু ভিতরে বলে দিয়েছে যে 1971 সালে 26শে মার্চের অব্যবহিত
অর্থাৎ 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করার আগে যে সমস্ত অঞ্চল বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল এবং 26শে মার্চের পরবর্তীতে যেগুলো যে সমস্ত অঞ্চল বাংলাদেশে অন্তর্ভুক্ত আছে সেগুলো এবং ভবিষ্যতে যে সমস্ত অঞ্চল বা জায়গা বাংলাদেশে অন্তর্ভুক্ত হবে সেটি নিয়েই কি আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা হবে। অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় সীমানা এভাবেই হবে। তো এখন ভবিষ্যতের কথা কেন বললো, কারণ আপনারা জানেন যে হচ্ছে আপনার 2012 সালে আমরা মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করি, ইটলস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এবং 2014 সালে ভারতের সাথে আমরা সমুদ্র সীমা জয় করি, পিসিএ থেকে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তো এই যে আমরা বাংলাদেশে আয়তন জানি 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু দেখেন এই মিয়ানমারের সাথে এবং ভারতের সাথে আমরা যতটুকু সমুদ্র পেয়েছি এরপরে কিন্তু বাংলাদেশের আয়তন কিন্তু কিছুটা হলে বৃদ্ধি পেয়েছে, যদিও আমাদের সেই সমুদ্র পাওয়াতে এখন পর্যন্ত তার সুফল আমরা ভোগ করতে পারিনি, জাস্ট শুধু বাংলাদেশের সীমানাতে যুক্ত হয়েছে ঠিক এতটুকুই। কিন্তু ওটা তো সমুদ্র গর্ভে, ওইখানে যে প্রাকৃতিক সম্পদ আছে বা ওখানে যে আপনার হচ্ছে ওই সম্পদ বা ওই জায়গাটাকে ইউটিলাইজ করব ভালোভাবে, সেটা এখনো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিন্তু সম্ভব হয়নি। তো যাই হোক, আমাদের দ্বিতীয় অনুচ্ছেদে যেটা আছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় সীমানা। এবার আমরা দেখব হচ্ছে রাষ্ট্র ধর্ম বিষয়ে আমরা দেখব। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, তবে অন্য হচ্ছে ধর্মের প্রতিও কি আমরা হচ্ছে সমান শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সুযোগ সুবিধা দেব, এই মর্মে কিছু কথাবার্তা বলা আছে। তারপরে দেখেন আমরা যদি পরবর্তী ইয়াতে যাই, মানে হচ্ছে বিষয়ে যাই, সেখানে কিন্তু আমাদের যেটি আছে সেটি হচ্ছে রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা তো জানেন যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তো এই বিষয়টি হচ্ছে মানে আমাদের সংবিধানে আছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা, এবং বাংলাদেশের সকল অফিস আদালতের প্রাইমারি যে ভাষা সেটি হচ্ছে বাংলা হবে, এবং বাংলা ভাষাই হচ্ছে আমাদের সকল দাপ্তরিক কার্যক্রম এগুলো হচ্ছে পরিচালিত হবে। তো তারপরে দেখেন আমাদের যেটি আছে সেটি হচ্ছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে 10:6 এবং গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত, যেটির মাধ্যমে বৃত্তটি হচ্ছে আমাদের সেই 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে তাদের প্রাণকে উৎসর্গিত করেছে তাদের সেই বুকের তাজা রক্তের বাহক হচ্ছে আমাদের সেই লাল বৃত্ত, এবং হচ্ছে বাংলাদেশ যে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ, সেই সবুজকে হচ্ছে ধারণ করছে আমাদের বাকি সবুজ অংশে। যাই হোক, আপনারা হচ্ছে এখানে জাতীয় পতাকা দেখলেন, এবং আরো বিষয় আছে সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত। যে বিষয় আছে জাতীয় সঙ্গীত সেটিও কিন্তু আমাদের অনুচ্ছেদ 4-এ আছে, এবং জাতীয় প্রতীক যেটি আছে সেটিও কিন্তু আমাদের অনুচ্ছেদ 4-এ আছে। এবং একটি বিষয় তথ্য আপনারা নোট করে নিতে পারেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে আর কি আনুষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু জাতীয় সঙ্গীতের প্রথম 10 চরণ কিন্তু বাজানো হয় বা গাওয়া হয়, এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। তারপরে যেটি আছে সেটি হচ্ছে 4-এর ক, অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতি। এই বিষয়টি বর্তমানে বাংলাদেশে হচ্ছে ইমপ্লাইডলি কি বলবো রিপিল আছে আর কি, মানে হচ্ছে এটা হচ্ছে মানে সাইলেন্ট মুডে আছে আর কি, এবং একটা গেজেটে সরকার একটা গেজেটের মাধ্যমে এই বিষয়টিকে যে সব অফিস আদালত বা আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মুরাল রাখতে হবে, এই বিষয়টি কিন্তু নির্বাহী আদেশের বলে কিন্তু এটি বাদ দেওয়া আছে, যার কারণে হচ্ছে এটা ইমপ্লাইডলি রিপিল, অর্থাৎ এটির কার্যকারিতা কিন্তু নাই। তো আপনারা এইখান থেকে এই তথ্যটি মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটি একান্তই আপনাদের ইচ্ছা। যাই হোক, পরবর্তীতে আছে সেটি হচ্ছে রাজধানী, যে বাংলাদেশের হচ্ছে একটি রাজধানী থাকবে, তো সেই রাজধানী হচ্ছে ঢাকা, এবং এটি হচ্ছে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে এই মানে হচ্ছে রাজধানী বিষয়টি নিষ্পত্তি হয়। সেটি হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চগুলো কোথায় থাকবে,
এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং সর্বশেষ রাজধানী ঢাকাতেই থাকবে এই জাতীয় একটা সেটেলমেন্ট কিন্তু হয়েছিল। তার আগে একটি বিষয় মনে রাখবেন, এইখানে আমরা সংবিধান থেকে একটু বাহিরে যাই, যে বাংলাদেশের রাজধানী কিন্তু দুইটা, প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। কারণ আপনারা জানেন চট্টগ্রাম সমুদ্র বন্দর যেটা আছে ওইখানে কিন্তু প্রচুর হচ্ছে শিপমেন্ট হয়, এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়গুলো থাকে জাহাজে করে, তো ওইটা হচ্ছে আমাদের বাণিজ্যিক হাব, এই কারণে চট্টগ্রামকে কিন্তু বাণিজ্যিক রাজধানী বলা হয়। তারপরে দেখেন আমাদের সংবিধানের প্রাধান্যের কথা বলা আছে যে এই সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার এবং আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং এই সংবিধানের সাথে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো আইন যদি তৈরি করা হয় রাষ্ট্র করে, তাহলে সেই আইন যতটুকু তৈরি করা হয়েছে ততটুকু বাদ যাবে। এবং 7 ক এবং 7 খ যেটা, এই দুইটি হচ্ছে আপনার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়, যুক্ত করা হয়, যেখানে হচ্ছে সংবিধানের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো ছিল এই বিষয়গুলো হচ্ছে কোনো মতেই হচ্ছে আপনার হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা যাবে না, অর্থাৎ সংশোধন করা যাবে না। এবং সংবিধানের বিষয়গুলোকে কেউ যদি হচ্ছে মানে হচ্ছে অবৈধভাবে অবৈধ পন্থায় অ্যামেন্ডমেন্ট করে, তো তার জন্য হচ্ছে সে হচ্ছে দায়বদ্ধ হবে এবং তার জন্য শাস্তি পেতে হবে। তো এই 7 ক এবং 7 খ অনুচ্ছেদ দুটি বর্তমান যে সংবিধান সংস্কার কমিশন আছে তারা কিন্তু সুপারিশ করেছে যে এই দুটি অনুচ্ছেদ বাতিল করে দেওয়ার জন্য, কারণ এটি একটি আরবিট্রারি বিষয় ছিল। তো যাই হোক, এই বিষয়টি আপনারা আপাতত মনে রাখার দরকার নাই। তারপরে আসেন, এখন আসবো হচ্ছে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা, সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি হচ্ছে আমাদের হচ্ছে সংবিধানের যদি ধরেন যে সংবিধানের হচ্ছে 9 অনুচ্ছেদ যে বিষয়টি আছে, যে সেটি হচ্ছে জাতীয়তাবাদ। আমাদের এই জাতীয়তাবাদ নিয়ে মানে হচ্ছে 1972 সালের সংবিধানে আমাদের জাতীয়তাবাদে বলা হয়েছিল যে জাতি হিসেবে আমরা বাঙালি, তবে নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি। এই বিষয়টি হচ্ছে 1972 সালে সংবিধানে ছিল, কিন্তু বর্তমান সংবিধান সংস্কার কমিশন যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি পরিবর্তনের জন্য সুপারিশ করেছেন। সুপারিশটি সেটি হচ্ছে কি, যে আমরা হচ্ছে জাতি হিসেবে বাঙালি না, আমরা জাতি হিসেবে কি বাংলাদেশি, অর্থাৎ আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশি এবং নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি। এই বিষয়টি কিন্তু তারা সুপারিশ করেছেন। তারপরে হচ্ছে 10মে যেটি আছে সেটি হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ থেকে মুক্তি, অর্থাৎ এখানে হচ্ছে সাম্যভিত্তিক একটি সমাজ ব্যবস্থা হবে এবং এখানে হচ্ছে শোষণ মুক্ত, অর্থাৎ কেউ কাউকে শোষণ করবে না, একটা ইকুয়াল মানে হচ্ছে ভিউ থেকে এই রাষ্ট্রটি পরিচালিত হবে এবং দেশের সকল নাগরিককে হচ্ছে সমানভাবে দেখবে। এটি হচ্ছে আমাদের এই 10ম অনুচ্ছেদে বলা আছে যে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। তারপরে যেটি বলা আছে আমাদের 11তম অধ্যায়ে যে গণতন্ত্র ও মানবাধিকার, তাহলে 11তম অধ্যায় না 11তম অনুচ্ছেদে যে সেখানে বলা আছে যে গণতন্ত্র ও মানবাধিকার, যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং এইখানে হচ্ছে মানবাধিকার নিশ্চিত করবে, দেশের সকল নাগরিক মানবাধিকার পাবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে অনুচ্ছেদ 12, সেইখানে বলা আছে কিন্তু ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ বাংলাদেশে হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, কোনো বিশেষ ধর্মকে বিশেষ সুযোগ সুবিধা দেবে এইরকম রাষ্ট্র ব্যবস্থা কিন্তু বাংলাদেশ না, এখানে সব ধর্মের মানুষের সমান সহাবস্থান এবং সমান সুযোগ সুবিধা পাবে, এটি কিন্তু বলা আছে। তো দেখেন, এই যে সংবিধানের যে আমি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 4টা যে পড়লাম, সেটি হচ্ছে আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে জাতীয়তাবাদ অনুচ্ছেদ 9, 10-এ পড়েছি হচ্ছে সমাজতন্ত্র, 11-তে পড়েছি হচ্ছে গণতন্ত্র, 12-তে পড়েছি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বর্তমান সংবিধান সংস্কার কমিশন এই যে বিষয়গুলো আছে 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
এইটি কিন্তু তারা বাদ দেওয়ার সুপারিশ করেছেন। যদি একটি বিষয় আছে গণতন্ত্র, বাদ বাকিগুলো কিন্তু বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছেন। সেই সুপারিশমালায় কি আছে সেটা এবার আমরা একটু দেখি। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ যে যে অনুচ্ছেদগুলো বলছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হয়, বিগত দিনেও হয়েছে। এবং যেহেতু একটা সম্ভাবনা আছে যে সংবিধান পরিবর্তন হতে পারে, তো বা সংশোধন হতে পারে, এবং আপনাদের পরীক্ষা যদি সেই পরিবর্তন বা সংশোধনের পরে হয় তাহলে কিন্তু আপনাদের সেইখান থেকে কিন্তু উত্তর করতে হবে। এই কারণে আপনারা এই তথ্যগুলো দয়া করে আপনাদের খাতায় লিখে নেবেন। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বর্তমান সংবিধান সংস্কার কমিশন যেটি বলেছে সেটি হচ্ছে যে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে ভিউ ছিল বা পার্সপেক্টিভ ছিল সেটি হচ্ছে যে আমরা সাম্য চেয়েছি, আমরা চেয়েছি মানবিক মর্যাদা, এবং আমরা চেয়েছিলাম হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আমাদের মহান মুক্তিযুদ্ধের কিন্তু এই তিনটি মূল মন্ত্র বা মটো ছিল যে আমরা কি চাই, আমরা সাম্য চাই, আমরা হচ্ছে মানবিক মর্যাদা চাই, আমরা হচ্ছে সামাজিক ন্যায় বিচার চাই। তো বর্তমান সংবিধান সংস্কার কমিশন এই বিষয়গুলোকেই কিন্তু প্রাধান্য দিয়ে বলেছেন যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, এক নম্বরে হচ্ছে সাম্য থাকবে, হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদা থাকবে, এবং সেখানে হচ্ছে ন্যায় বিচার থাকবে, এবং আরো দুটি বিষয় যুক্ত করেছেন সেটি হচ্ছে প্লুরালিজম অর্থাৎ বহুমাত্রিকতা আর কি। এই বিষয়টি একটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু যে আমরা যারা বাংলাদেশি বা বাংলাদেশি ছিলাম শুধু বা বাঙালি ছিলাম, বাংলা ভাষাভাষী ছিলাম, তারাই কিন্তু মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃতাত্ত্বিক বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারাও কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল, এবং তাদের ভাষা বা তাদের যে আবেগ এবং তাদের যে সংস্কৃতি এই বিষয়টিকেও কিন্তু বর্তমান সংবিধানে স্থান দিতে, যদিও আমাদের 1972 সালের সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃতাত্ত্বিক যারা আছেন তাদের বিষয়ে কিন্তু মানে হচ্ছে বলা আছে, হ্যাঁ, তাদের বিষয় হচ্ছে তাদের যে সংবিধানে তাদের বিষয়ে বলা আছে, কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখেছি, মানে তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তো বর্তমান সংবিধানে কিন্তু এটা বলা আছে যে প্লুরালিজম বা বহুমাত্রিকতা, বহুতাত্ত্বিকতা এই বিষয়গুলো থাকবে, এবং সর্বশেষ বলেছে গণতন্ত্র, যেটি হচ্ছে আমাদের 72 সংবিধানেও আছে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 72 সংবিধান এবং বর্তমান সিআরসি অর্থাৎ কনস্টিটিউশন রিফর্ম কমিশন তাদের সুপারিশমালা যে পার্থক্যগত বিষয় এই বিষয়গুলো ছিল। এখন আমরা দেখব মালিকানার নীতি। মালিকানার নীতিটি আসলে বিষয়টা কি, যে আপনারা জানেন যে হচ্ছে পৃথিবীতে দুই ধরনের মানে অনেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, তবে দুই ধরনের রাষ্ট্র ব্যবস্থা সেটি হচ্ছে ইকোনমিক দিক থেকে, অর্থনৈতিক যদি দিক থেকে যদি পর্যালোচনা করি তাহলে দেখব একটি হচ্ছে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, একটি হচ্ছে সোশিয়ালিজম বা সমাজতন্ত্র। তো জানেন সবাই যে উত্তর আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে যেমন কানাডা আছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া বা এই যে রাষ্ট্রগুলো যে আছে, এই সমস্ত রাষ্ট্রগুলো কি পুঁজিবাদ, অর্থাৎ এইখানে হচ্ছে যত মানে রাষ্ট্রীয় মানে হচ্ছে সম্পদ ব্যক্তিগতভাবে যদি তার শ্রমের মাধ্যমে সে যদি অর্জন করে এটা তার। কিন্তু পক্ষান্তরে দেখেন দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকায় যদি যান ওইখানে কিন্তু সোশিয়ালিস্ট মানে কান্ট্রি বেশি, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে মেক্সিকো, এই সমস্ত রাষ্ট্রগুলোতে কিন্তু দেখবেন যে সেখানে হচ্ছে সমাজতন্ত্রের প্রাধান্য বেশি। তো বাংলাদেশে আসলে হচ্ছে মিক্সড একটা মডেল নিছে আর কি, যদি বাংলাদেশে মূলত হচ্ছে পুঁজিবাদের আধিক্যই বেশি, তারপরেও
যেহেতু আমাদের সমাজতন্ত্রের বিষয়টি আমরা দেখেছিলাম অনুচ্ছেদ 10-এ, তো এই মানে বিষয়টিকে একটা কম্বিনেশন করার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানা, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, মালিকানার নীতি 3 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা। 2-এ যেটি আছে, 2-এ হচ্ছে যৌথ মালিকানা বা সমবায় মালিকানা, যৌথ বা সমবায়। 3-এ যেটি আছে সেটি হচ্ছে ব্যক্তিগত মালিকানা। 3-এ যেটি আছে তিনি হচ্ছে ব্যক্তিগত মালিকানা। তাহলে দেখেন রাষ্ট্রীয় মালিকানায় কি আছে? রাষ্ট্রীয় মালিকানায় যে আপনার হচ্ছে দেশের যে সম্পদ, আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা আঞ্চলিক মহাসড়ক, তারপরে ঢাকাতে মেট্রো রেল, যমুনা সেতু উত্তরবঙ্গে, এদিকে দক্ষিণবঙ্গে আছে পদ্মা সেতু, তারপরে এই যে সরকারি রাস্তাঘাট যা যা দেখেন, হ্যাঁ, বিআরটিসি, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। ঠিক আছে, এইগুলো কি রাষ্ট্রীয় মালিকানা। যৌথ মালিকানায় যেটা হচ্ছে সরকার এবং ব্যক্তি বা যৌথভাবে করে। আর ব্যক্তিগত মালিকানা তো জানেন, আপনার বাড়ি গাড়ি বা আপনার ব্যক্তিগত যে সম্পত্তি, এই বিষয়গুলো আর কি। যাই হোক, আমরা মালিকানার বিষয়টি দেখলাম। আমরা মালিকানার বিষয়টি এইখান থেকে দেখলাম। এখন হচ্ছে আমরা আজকে প্রথম দ্বিতীয় ভাগটাও শেষ করে দেব। তারপরে আমরা হচ্ছে একদম যে জায়গায় যাব সেটি হচ্ছে একদম 17 অনুচ্ছেদে যাব। সেইখানে হচ্ছে অবৈতনিক শিক্ষা, অর্থাৎ বিনা বেতনে যে অধ্যয়নের সুযোগ সুবিধা, সেইটা কিন্তু দেওয়ার কথা বলেছে। এবং তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে জনস্বাস্থ্য এবং নৈতিকতা। 18তম অনুচ্ছেদে আছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা। এই বিষয়টি আমরা দেখব। জনস্বাস্থ্য কি? যে এইখানে হচ্ছে মানুষের জানমাল রক্ষার জন্য যে বিষয়গুলো আছে, যেমন মদ খাওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর। বা বিভিন্ন যে সমস্ত খাবার বা যে সমস্ত দ্রব্যাদি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, এগুলো হচ্ছে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু দেখবেন যে মাদক বা নেশা জাতীয় দ্রব্যের কিন্তু আইনগতভাবে তার কিন্তু মানে ভিত্তি নাই আর কি। হ্যাঁ, যদিও কিছু রেজিস্টার্ড বার আছে, কিন্তু তার বাইরে কিন্তু মানে আপনি চাইলেই কিন্তু সহজলভ্য ভাবে সাপ্লাই করতে পারবেন না। তারপরে নৈতিকতার বিষয় আছে, যেমন গণিকা বৃত্তি, যেটিকে আমরা পতিতা বৃত্তি বলি, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ করা আছে। যদিও হচ্ছে এই বিষয়গুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে। যাই হোক, তো তারপরে আমরা দেখব যে 18তমতে যে অনুচ্ছেদে যে বিষয়টি আছে জীববৈচিত্র্যের যে বিষয়, যে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। এবং বর্তমান হিউম্যান রাইটস এর মধ্যে এই যে পরিবেশ রক্ষা, এটাও কিন্তু হিউম্যান রাইটস এর বর্তমানে হচ্ছে আলোচ্য বিষয়। তো আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, এটি আছে হচ্ছে 18 কতে। তারপরে দেখেন আমরা তারপরে হচ্ছে একদম 22 অনুচ্ছেদে যাব। সেইখানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের বিষয়টি যেটি বলা হয়েছে, অর্থাৎ পিএসসি যেটি আছে, পাবলিক সার্ভিস কমিশন, এই পিএসসি থেকে 2007 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে কিন্তু পিএসসি আগে মানে হচ্ছে যারা এই নিম্ন আদালতের বিচারক ছিল, অধস্তন আদালতের যারা বিচারক ছিলেন, আগে কিন্তু ক্যাডার সংখ্যা বেশি ছিল, প্রায় 29টি ছিল। এবং একটি ক্যাডার ছিল আইন ক্যাডার, অর্থাৎ যারা হচ্ছে আইনে গ্র্যাজুয়েট, আইনে স্নাতক, তারা হচ্ছে এই মানে বিসিএস আইন মানে স্পেশাল ক্যাডার আর কি, যেটাকে বলে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, সেই টেকনিক্যাল ক্যাডারের মাধ্যমে কিন্তু তারা আসতো।
মানে হচ্ছে বিসিএস এর আইন ক্যাডারের মাধ্যমে, কিন্তু 2007 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে কিন্তু আমাদের এই পিএসসি থেকে হচ্ছে বিচার বিভাগকে টোটালি আলাদা করে দেয় এবং আরেকটি কমিশন গঠন করে দেয়, সেটা হচ্ছে বিজেএসসি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিজেএসসি। এটা 2007 সালে কিন্তু পৃথক হয়ে যায় এবং বর্তমানে হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক আছেন তারা কিন্তু এই বিজেএস পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে বিচারক হিসেবে যোগদান করে। তো 22 অনুচ্ছেদে যেটি আছে যে বিচার বিভাগ পৃথকীকরণ, এই বিষয়টি মনে রাখবেন, এটি কিন্তু আসে এবং এই মামলাটার কথা মনে রাখবেন যে কোন মামলার মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ নির্বাহী বিভাগের মানে বিভাগ থেকে স্বাধীন করা হয়, সেটি হচ্ছে মাজদার হোসেন মামলা, বিখ্যাত একটি মামলা। তারপরে যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে আমরা একদম যদি 25 অনুচ্ছেদে যাই, 25 অনুচ্ছেদটি একটু দেখবেন যে সেইখানে আছে হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক ভাবে মানে হচ্ছে আমরা অন্য রাষ্ট্রের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক কেমন হবে, হ্যাঁ, মানে আন্তর্জাতিক সম্পর্ক আমাদের কেমন হবে। বর্তমান বিশ্ব কিন্তু আমরা সবাই জানি যে এটা একটা গ্লোবাল ভিলেজ, হ্যাঁ, বৈশ্বিক গ্রাম যেটিকে বলছি আমরা। তো এবং বর্তমান বিশ্ব কিন্তু এককভাবে কেউ কিন্তু চলতে পারে না, প্রত্যেকটা রাষ্ট্রকেই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু চলতে হয়। তো যার কারণে এই যে আমাদের হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হলো 1971 সালে 16ই ডিসেম্বর এবং 72-এ আমরা সংবিধান হচ্ছে তৈরি করলাম, সংবিধান গ্রহণ করলাম, তাহলে আমরা বিশ্বের সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয়টি কিন্তু আমাদের হচ্ছে এই 25 অনুচ্ছেদ যেটি আছে সেটি কিন্তু বলা আছে এবং সেখানে একটি বিষয় বলা আছে যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, অর্থাৎ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়, এবং জাতীয় ঐক্য, সংহতি, নিরাপত্তা, প্রত্যেকটা রাষ্ট্রের এই যে 3টি বিষয় এগুলোর প্রতি আমরা কি শ্রদ্ধা রাখবো এবং আমরা হচ্ছে পারস্পরিক সৌহার্দ্যের বিনিময়ে আমরা কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করব এবং অন্য রাষ্ট্রের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না এবং বাংলাদেশের যে কোনো বিষয় যদি বিরোধ হয় সেগুলো কিন্তু আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা কিন্তু কি করব, সমাধানের চেষ্টা করব। পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং বিভিন্নভাবে কিন্তু আমরা সেগুলো সমাধান করব। যাই হোক, আজকে ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এখানে আমাদের শেষ করতে হবে, কারণ এর পরেই হচ্ছে আপনাদের জন্য স্পেশাল আরেকটি লাইভ, আর একজন আমাদের বিজ্ঞ গুণী একজন শিক্ষক আসবেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি আসবেন আপনাদেরকে আজকে গণিতের উপর লগারিদমের যে বিষয়টি সেটি আপনাদেরকে হচ্ছে জটিল থেকে সহজভাবে রূপান্তর করবে, কারণ রূপান্তরের কাজই হচ্ছে জটিল কঠিন বিষয়কে সহজে রূপান্তর করা। তো আশা করি আপনারা সেই লাইভটি দেখতেও ভুলবেন না, সেই লাইভেও সবাই থাকবেন এবং আমরা হচ্ছে সংবিধানের আমরা 2টি ভাগ শেষ করলাম। এই 2টি ভাগের মধ্যে যে অনুচ্ছেদগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা শুধু অনুচ্ছেদগুলোর টাইটেল যেটি আছে শিরোনাম সেটি মনে রাখবেন, ধারা আর অনুচ্ছেদ নাম্বারটি মনে রাখবেন, হয়ে যাবে। বিস্তারিতভাবে আপনাদের পড়ার এই মুহূর্তে দরকার নেই, কারণ এমসিকিউ এর জন্য হচ্ছে খুব বেশি ডিটেলসে আসে না। আর এখান থেকে যদি লিখিতর জন্য পড়েন তাহলে হচ্ছে যে সংবিধান থেকে আপনার লিখিত কোনো প্রশ্ন সরাসরি দেবে না, তবে সংবিধানের সাথে কানেক্ট করে দেবে বা সম্পর্ক করে দেবে। সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আলোচনা করুন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি সঠিক পথে আছে আলোচনা করুন, তখন আপনাকে এই সংবিধানের অনুচ্ছেদ 25 আনতে হবে, তখন এইটা আপনাকে ডিটেলস পড়তে হবে। যাই হোক, আমরা আর কথা না বাড়াই, পরবর্তী লাইভের জন্য সবাই আশা করি সাথে থাকবেন, রূপান্তরের সাথে থাকবেন। রূপান্তর আপনাদের শেষ হাসিতে হাসবে এই প্রত্যয় ব্যক্ত করছে। সকলের প্রতি আমার আন্তরিক আবারও প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবার দেখা হবে। সকলকে আমার পক্ষ থেকে শুভরাত্রি, ধন্যবাদ।